হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো অসহযোগ আন্দোলন। অসহযোগ কথার অর্থ কি? অসহযোগ কথার অর্থ হলো সহযোগিতা না করা। তো ইংরেজ সরকার যে আমাদের দেশ চালাবে, তার জন্য আমরা ইংরেজ সরকারকে কোনো রকম সাহায্য করব না। আর ইংরেজ সরকার আমাদের দেশ চালাবে, অথচ আমরা কোনোভাবে তাদেরকে সাহায্য করব না, তাহলে কি প্রবলেম হবে? তারা ঠিকঠাক আমাদের দেশটাকে চালাতে পারবে না। যেমন ধরো, এখন আমি তোমাদের পড়াচ্ছি, তো তোমরা যদি আমার সঙ্গে সহযোগিতা না করো, তাহলে আলটিমেট আমি যতই চিৎকার করি, যতই বোঝানোর চেষ্টা করি না কেন, নিটফল জিরো। ঠিক তেমন তো আমরা সহজেই কিন্তু ইংরেজ সরকারের সঙ্গে অসহযোগিতা করিনি। ইংরেজ সরকারকেও প্রচুর টাইম দিয়েছি, আমরা আমাদের দাবি তুলে ধরেছি, বলেছি যে আমাদের স্বরাজ দিতে হবে, বাট দেয়নি। তারপর গিয়ে আমরা অসহযোগ আন্দোলন করেছি। যেমন আমরা যদি দেখি যে প্রথম 1916 সালে অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলককে নিয়ে এসেছিল হোম রুল লীগ। সেখানে বলা হয়েছিল প্রথম স্বরাজের কথা, যে আমাদের স্বরাজ দিতে হবে। তখন ইংরেজ সরকার কি বলেছিল, যে তোমরা আন্দোলন বন্ধ করো, তোমাদের স্বরাজের কথা মাথায় রেখে ভারত শাসন আইন 1919 আনা হবে। এবং এই টাইমেই কি হচ্ছিল, প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধীজি হিন্দু মুসলিম প্রত্যেককেই অনুপ্রাণিত করেছিল ইংরেজকে সাহায্য করার জন্য। কারণ কি, দেখো, আমরা যদি ইংরেজদেরকে সাহায্য করি, তাহলে সাধারণত কি বলে, যে ইংরেজ যদি জিতে যায় তাহলে আমাদের প্রতি তাদের মনোভাবটা একটু ভালো হবে, তারাও চাইবে আমাদের সুযোগ সুবিধা দিতে। তো এই কারণে বলেছিল যে তোমরা ইংরেজদেরকে সাহায্য করো। বাট আলটিমেট যখন ভারত শাসন আইন 1919 আনে, তখন দেখা যায় যে ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড আইনে 1919 সালে স্বরাজ দেয়া হয় না। কি করা হয় তাহলে? শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণটা বাড়ানো হয়। এখন কি, ভারতীয়রা রেগে যায়, প্রচণ্ড ক্ষেপে যায়, যে এটা তো কথা ছিল না, আমাদের স্বরাজ দেওয়ার কথা ছিল, বিক্ষোভ করতে থাকে। তো তখন ভারতীয়দের সেই ক্ষোভ দমন করার জন্য ইংরেজ সরকার কি নিয়ে এসেছিল? রাওলাট আইন, রাওলাটের মতো কুখ্যাত আইন নিয়ে এসেছিল। এবং তারপর আমরা দেখতে পেলাম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এর সঙ্গেই আর একটা জিনিস অ্যাড হয়। কি বলেছিলাম, যে গান্ধীজি হিন্দু মুসলিম প্রত্যেককে অনুপ্রাণিত করেছিল ইংরেজকে সাহায্য করার জন্য। তো মুসলিমরা সাহায্য করার আগেই প্রথমেই বলে দিয়েছিল, দেখো আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? তুর্কির যে সুলতান, তাকে আমরা খলিফা বা ধর্মগুরু বলে মনে করি। সে তুর্কি যদি তুমি যেতে যাও, তুমি নিয়ে নেবে, ঠিক আছে, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের ধর্মগুরু বা খলিফাকে কোনো রকম হেনস্থা করা যাবে না। তখন ইংরেজ সরকার কি বলে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা আমাদেরকে সাহায্য করো, ওইসব নিয়ে তোমাদের চাপ নিতে হবে না, তোমাদের খলিফাকে কোনো রকম অসম্মান আমরা করবো না। বাট আলটিমেট যখন যুদ্ধ শেষ হয়, তখন কি দেখা যায়, যে সেভারের সন্ধি স্বাক্ষরিত হয়েছে। সেই সন্ধিতে তুরস্ক বা তুর্কির সম্পত্তি ভাগ হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত দেশগুলি জিতেছিল তাদের মধ্যে, তার মধ্যে বেশিরভাগ অংশটাই, এই তুর্কির বেশিরভাগ অংশটাই ইংল্যান্ড পায় এবং খলিফার ক্ষমতাকে হ্রাস করে। তো এবার মুসলিমরা প্রচণ্ড রেগে যায়, যে ভাই এটা কি হচ্ছে, আমরা তো প্রথমেই বলে দিয়েছি যে আমাদের খলিফাকে কোনো রকম অসম্মান করা যাবে না, তাহলে এটা কি হচ্ছে? তখন তারা ক্ষোভে ফেটে পড়ে এবং আন্দোলন করার কথা ভাবে। তো আন্দোলন করার জন্য কি, একটা কমিটি গঠন করতে হবে। তো তারা 20 মার্চ 1919 সালে খিলাফত কমিটি গঠন করে এবং আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মেন লিডার ছিলেন আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী এবং সৈকত আলী। তাছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ লিডার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, হাকিম আজমাল খান, হাসান ইমাম, আরও প্রমুখ। তো এই টাইমে টপ লিডার কে ছিল? টপে বসেছিল একদম গান্ধীজি। গান্ধীজি তখন অলরেডি 3টি সত্যাগ্রহ করে জয়লাভ করেছে, নিম্ন থেকে নিম্ন স্তরের মানুষের মধ্যেও তার গুণগান ছড়িয়ে পড়েছে। তো খিলাফত আন্দোলনকারীরা দেখলো যে আমাদেরকে যদি আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গান্ধীজির সঙ্গে টাই আপ করতে হবে, কারণ তিনি তখন টপে আছে। এবং গান্ধীজির প্ল্যানিং কি আছে? অসহযোগ আন্দোলন করার। তো গান্ধীজি দেখলো যে আমি যদি এখানে হিন্দু এবং মুসলিমকে অ্যাড করে দিতে পারি,
তাহলে আমার অসহযোগ আন্দোলনটা আরও বেশি পাওয়ারফুল হবে। যেটা বঙ্গভঙ্গর সময় ইংরেজ হিন্দু এবং মুসলমানকে আলাদা করেছে, আমি সেটা এখানে অ্যাড করতে পারবো। এই সুযোগটাই কেউ আর হাতছাড়া করলো না। তো 23শে নভেম্বর 1919 সালে হলো সর্বভারতীয় খিলাফত সম্মেলন, এবং এই সম্মেলনের সভাপতি হলেন গান্ধীজি। তো খিলাফত আন্দোলনকারী মুসলিমরা এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে গর্জে ওঠা হিন্দুরা দুজনে মিলেই একসঙ্গে শুরু করলো তোমার অসহযোগ আন্দোলন। বাট খিলাফত আন্দোলনও কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কারণ কি? কারণ 1924 সালে মুস্তাফা কামাল পাশা এই যেই পথটা নিয়ে এত ঝামেলা, এত আন্দোলন, এই পথটারই অবসান ঘটান। কারণ কি? কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই ধর্ম করে লাফালে আলটিমেট দেশের উন্নতি করা পসিবল না। পথের অবসান ঘটান এবং গণতন্ত্রের প্রচলন করেন। তো তুর্কির নবজাগরণ ঘটিয়েছিলেন মুস্তাফা কামাল পাশা। ওকে, তো অসহযোগ আন্দোলনের প্ল্যানিং অলরেডি আগে থেকে চলছে, শুধু কি একটা ভালো সময়ের অপেক্ষা। তো 1 আগস্ট 1920 সালে আমাদের বিশিষ্ট একজন লিডার বাল গঙ্গাধর তিলক মারা যায়। বাল গঙ্গাধর তিলক খুব পপুলার নেতা ছিলেন, তার প্রচুর অনুগামী ছিল। তো তিনি মারা যাওয়ার পর প্রায় 2 লক্ষ মানুষের সমাগম ঘটে। সেদিনই ফর্মালি অসহযোগ আন্দোলনের ঘোষণা করা হয়। ওকে, বলা হয় যে আমাদের বাল গঙ্গাধর তিলকের কি স্বপ্ন ছিল? স্বরাজ অর্জন করা। তো আমরা সেই স্বরাজ অর্জন করবই, আমরা অসহযোগ আন্দোলন করব। এবং তিলক তহবিল গঠন করা হয়। এই তিলক তহবিলে যে সমস্ত অর্থ সঞ্চয় হবে, সেই অর্থ অসহযোগ আন্দোলনে ব্যবহার করা হবে। ওকে, তো ওটা তো ফর্মালি ঘোষণা করা হলো, বাট অফিসিয়ালি তো ঘোষণা করতে হবে। তো অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয় 4 সেপ্টেম্বর 1920 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। আর এই অধিবেশনটা ছিল একটা বিশেষ অধিবেশন। এই অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়। তো এদিন কি হলো? ঘোষণা করা হলো, বাট আলটিমেট কবে থেকে চালু হবে সেটা তো বলা হয়নি, পাস করানো হয়নি। তো 1920 সালের ডিসেম্বরে নাগপুর কংগ্রেস অধিবেশনে অসহযোগ আন্দোলন গ্রহণ করা হয় বা পাস করা হয়। এই অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন বিজয় রাঘবাচারিয়া বা বিজয় রাঘবাচার্য। তো একটা সিদ্ধান্তকে যে সবাই সাপোর্ট করবে তেমনটা হয় না, কখনো কখনো বিরোধিতাও হয়। তো এই অসহযোগ আন্দোলনেরও বিরোধিতা হয়েছিল। কে কে বিরোধিতা করেছিল? চিত্তরঞ্জন দাস, অ্যানি বেসান্ত, মদন মোহন মালব্য, মতিলাল নেহরু, আলী জিন্নাহ। এদের এই অসহযোগ আন্দোলনের কনসেপ্টটা পছন্দ হয়নি। বাট তখন পপুলার নেতা ছিলেন গান্ধীজি। তো গান্ধীজির প্রচুর অনুগামী ছিল, তো অনেকেই গান্ধীজিকে সাপোর্ট করেছিল, যার জন্য অসহযোগ আন্দোলন চালু হয়েছিল। তো প্রত্যেকটা আন্দোলনের একটা উদ্দেশ্য থাকে। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল জালিয়ানওয়ালাবাগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার সুবিচার, খিলাফত সমস্যার সুষ্ঠু সমাধান এবং স্বরাজ অর্জন করা। এই টাইম ভাইসরয় ছিলেন লর্ড রেলিংস। অসহযোগ আন্দোলনের মূল আদর্শ ছিল অহিংসা নীতি। অসহযোগ আন্দোলন হবে অহিংসার পথে। গান্ধীজি বলেছিলেন যে তিনি 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন করবেন। দেখো, গান্ধীজি কি অহিংসায় বিশ্বাসী ছিলেন। তিনি মনে করেছিলেন যে আমরা কোনোভাবে সরকারকে সহযোগিতা করব না, সরকার এমনি আমাদের সামনে নত স্বীকার করবে, আমাদেরকে স্বরাজ দেবে। বাট গান্ধীজি তখনও বুঝতে পারেননি যে ব্রিটিশ কি জিনিস। বাট এটা ভালোভাবে বুঝতে পেরেছিলেন বিশিষ্ট কয়েকজন লিডার। বিপিন চন্দ্র পাল বলেছিলেন গান্ধীজি এই যে 1 বছরে স্বরাজ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এর মধ্যে তিনি ম্যাজিক দেখতে পেলেও কোনো লজিক দেখতে পাচ্ছেন না। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে গান্ধীজির এই প্রতিশ্রুতি শিশুসুলভ কল্পনা মাত্র। তো এই যে অসহযোগ আন্দোলন, ইংরেজকে সহযোগিতা না করা, তো আমরা কিভাবে সহযোগিতা করব না? কি কর্মসূচি ছিল না? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। তো নেতিবাচকের মধ্যে কি আছে না? সরকারি চাকরি ও আইন আদালত বর্জন। তখন সরকারে কে আছে? ইংরেজ সরকার। তো ইংরেজ সরকারের যে চাকরি দেবে সেই চাকরি আমরা বাদ দেবো, করব না। আইন আদালতে আমরা যাব না। সরকারি স্কুল কলেজ বর্জন করব। তো দেখো, আমরা যদি আইন আদালত বর্জন করি তাহলে কি বিচার হওয়ার জন্য কি আমাদের নতুন কোনো বিচার ব্যবস্থা প্রচলন করতে হবে। তো সেই টাইমে গ্রামে গ্রামে সালিশি সভার প্রচলন হয়েছিল। ওকে, এবং সরকারি স্কুল কলেজ বর্জন। তো সরকারি স্কুল কলেজ যদি আমরা বর্জন করি তাহলে আমাদের নিজেদেরকে কোনো স্কুল কলেজ তৈরি করতে হবে। তো সেই টাইমে জাতীয় স্কুল কলেজ স্থাপন হয়েছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো কাশী বিদ্যাপীঠ, বারাণসী বিদ্যাপীঠ, আলিগড়ের জামিয়া মিলিয়া, গুজরাটের শিক্ষাপীঠ। তো ইতিবাচকের মধ্যে আমরা কি দেখলাম? স্কুল কলেজ স্থাপন, অস্পৃশ্যতা পরিহার। দেখো, সেই টাইমের মধ্যেও মানুষের মধ্যে কিন্তু অস্পৃশ্যতা ব্যাপারটা কাজ করছে। মানে ও নিচু জাত, ওকে আমি ছোবো না। তাহলে ও নিচু জাত, ওকে যদি আমি না ছুঁই, এই অস্পৃশ্যতা যদি আমাদের মধ্যে কাজ করে তাহলে আমাদের ইউনিটি কি করে বাড়বে?
আর আমাদের ইউনিটি যদি না বাড়ে তাহলে আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়বো কী করে? তো অস্পৃশ্যতা দূর করা ছিল আরেকটা বড় প্রতিশ্রুতি। দেশীয় শিল্পের প্রসার ঘটানো। দেখো, সেই টাইমে ইংরেজদের বিভিন্ন পণ্য বস্ত্র বিশেষ করে ত্যাগ করেছিল। তো সেক্ষেত্রে ইংরেজদের বস্ত্র যদি আমরা ত্যাগ করি তাহলে কি নিজেদের তৈরি করা বস্ত্র আমাদের পরতে হবে। তো দেশীয় শিল্পের প্রসার ঘটানো। তো নিজেদের তৈরি করা বস্ত্র ব্যবহার করার জন্য সেই টাইমে চরকা ও তাঁতের ব্যবহার প্রচুরভাবে শুরু হয় এবং হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সুদৃঢ় করার একটা কর্মসূচি নেওয়া হয়। তো এখানে যে আইন আদালত বর্জনের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই কর্মসূচির কথা মাথায় রেখে সেই টাইমে অনেক আইনজীবী তাদের আইনি অনুশীলন ত্যাগ করেন। কে কে? মতিলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, সাইফুদ্দিন কিচলু, বল্লভভাই প্যাটেল। এবং নতুন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি টিচার লাগবে। তো সেই টাইমে পপুলার কয়েকজন নেতা শিক্ষাদান করেছিলেন, যেমন কে? জাকির হোসেন, আচার্য নরেন্দ্র দেব, লালা রাজপত রায়, সুভাষচন্দ্র বসু, সি.আর. দাস। তো অসহযোগ আন্দোলন আমাদের শুধু ভারতের না, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলন। তো এই টাইমে কি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নেশা ধরে গেছে, কি না আমাদেরকে স্বরাজ অর্জন করতে হবে। যেখানেই আমরা ইংরেজরা অন্যায় করছে দেখব, সেখানেই প্রতিবাদ করব। তো প্রত্যেকটা জায়গায় ধর্মঘট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তো তেমনই উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় চৌরিচৌরা নামক এক স্থানে, সেখানে কি হচ্ছিল না, সেখানে মদ বিক্রি করছিল এবং জিনিসপত্রের দাম খুব বেশি ছিল। তো এই মদ বিক্রি এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন একজন প্রাক্তন সেনাকর্মী ভগবান আহির এবং তার কয়েকজন অনুগামী। তো তারা যখন প্রতিবাদ করে তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো অ্যারেস্ট করার পর কি করবে? সেখানকার লোকজন থানায় যায়, ঘেরাও করে যে তাদেরকে কেন অ্যারেস্ট করেছে, তাদেরকে ছাড়তে হবে। তো তারা যখন থানা ঘেরাও করে তখন পুলিশ সেই নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। যখনই গুলি চালায় তখন উত্তেজিত জনতা থানার মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং থানার মধ্যে 22 জন পুলিশ ছিল, তারা মারা যায়। এই ঘটনা যখন গান্ধীজি জানতে পারে, তা গান্ধীজি খুব আঘাত পায়, কারণ তার মেন মোটো ছিল যে অহিংসার পথে আন্দোলন করবে। যখন তিনি জানতে পারেন যে এরকম হিংসা হচ্ছে, তখন তিনি 1922 সালে সেই ফেব্রুয়ারি মাসেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে। বাট সেই টাইমটা ভাবো, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ আন্দোলন করছে। প্রত্যেকের রক্তের সঙ্গে মিশে গেছে স্বরাজের নেশা, যে আমাদেরকে স্বরাজ অর্জন করতে হবে। সেই টাইমে যদি আন্দোলন বন্ধ করা হয় তাহলে কি মানুষ প্রচণ্ড রেগে যাবে। তো সেই টাইমে গান্ধীজির উপর কংগ্রেসের বড় বড় লিডার থেকে শুরু করে ভারতের সাধারণ মানুষও ক্ষুব্ধ হয়ে উঠল। গান্ধীজির যে জনপ্রিয়তা ছিল, যে সাধারণ থেকে সাধারণ মানুষরাও তাকে পছন্দ করতো, এখন আর তারা পছন্দ করছে না। কারণ কি? তারা আন্দোলন করছে, তারা স্বরাজের জন্য লড়ছে এবং এইভাবে চললে হয়তো কয়েকদিনের মধ্যে স্বাধীনতা পেয়েও যেত। বাট সেই টাইমে এসে তিনি আন্দোলনটাকে বন্ধ করে দিচ্ছে। তো গান্ধীজি এই যে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে লালা লাজপত রায় বলেন, আমরা একেবারেই ছত্রভঙ্গ হয়ে গেলাম। চিত্তরঞ্জন দাস বলেন, সারা জীবনের মতো সুযোগ হাতছাড়া হলো। সুভাষচন্দ্র বসু বলেন, জাতীয় বিপর্যয়। জওহরলাল নেহরু বলেন, তিনি এই সিদ্ধান্তে বিস্মিত ও হতবাক। মোজাফর আহমদ গান্ধীজিকে ডাইরেক্ট বলেন যে তিনি বিশ্বাসঘাতক। তো সেই টাইমটা কি রিয়েলি একটা জাতীয় বিপর্যয়ের মতো পরিস্থিতি, যে মানুষের মধ্যে নেশা আছে স্বরাজের, বাট তারা কিছু করতে পারছে না। কারণ কি? তাদের আন্দোলন করার যে প্ল্যাটফর্মটা ছিল অসহযোগ আন্দোলন, সেটা এখন আর নেই। তো তখন মানুষকে আন্দোলনে পুনরায় ফিরিয়ে আনার জন্য কি গঠন করা হয়? 1923 সালে স্বরাজ্য দল। কে প্রতিষ্ঠা করে এটা? এটা প্রতিষ্ঠা করে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস।